প্রেক্ষাপটটি আমি একটু জেনে নিলাম, কিন্তু আমি একটু ফিউচার কিংবা ভবিষ্যৎ একটু আপনাদের কাছ থেকে বিশ্লেষণটি নিতে চাই। আমরা জানি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে এবং সেখানে দুজন সমন্বয়ক যারা ছিলেন ছাত্রদের মধ্য থেকে, দুজন সমন্বয়ক উপদেষ্টা হিসেবে জায়গা পেয়েছেন এবং একজন পেয়েছেন হচ্ছে তথ্য এবং আরেকজন পেয়েছেন ক্রীড়া। আমি একটু সৈয়দ মোহাম্মদুল্লাহ আপনার কাছে যেতে চাই যে খুব মজা করে আমি ফেসবুকে সাধারণত যে কোনো অনুষ্ঠান করার আগে কোন বিষয়টি নিয়ে কথা বলবো সে বিষয়ে একটু জনগণের মতামত নেই। তার কারণটি হচ্ছে বলাই যখন হয় যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন বিদায় নিলেন, এক বাক্যে সবাই স্বীকার করেন তিনি জনবিচ্ছিন্ন, মানুষের থেকে অনেক দূরে চলে গিয়েছিলেন। তো আমিও যখন মানুষের জন্য অনুষ্ঠান করি মানুষের মতামতটি নেওয়ার চেষ্টা করি। তো সেখানে একজন খুব মজা করে উক্তিটি করেছেন যে কোটা নিয়ে আন্দোলন আর কোটার প্রেক্ষিতেই দুজন সমন্বয়ক উপদেষ্টা হলেন। এটিকে সৈয়দ মোহাম্মদুল্লাহ আপনি কিভাবে দেখছেন? কারণ যে দুজন হয়েছে ছাত্র তাদের অবশ্যই রাষ্ট্র পরিচালনার মতো দক্ষতা, মেধা, যোগ্যতা সেই জায়গাটি আমি গেলাম না, তাদের সবচেয়ে বড় অবদান হচ্ছে এই আন্দোলনটি। তো আমরা মুক্তিযুদ্ধের কোটা নিয়ে আন্দোলন করতে গিয়ে আবার কোটার প্রেক্ষিতেই উপদেষ্টা মণ্ডলীতে দুজন ছাত্র সুযোগ পেল, আপনি কিভাবে দেখলেন? আমি এটাকে ভালো সুনজরে দেখছি। এটা হচ্ছে বেগম জিয়া এবং শেখ হাসিনা তো বাংলাদেশের প্রধানমন্ত্রী, তাদের তো কোনো একটা ইউনিয়ন কাউন্সিল চালানোর কোনো প্রত্যয়, তারা কোনো স্টুডেন্ট গভর্নমেন্টে কোনো লিডার ছিলেন। শেখ হাসিনা সম্ভবত ওই উইমেন্স কলেজে কি একটা ছিলেন, যাই হোক। তো তারা তো দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছে, বেগম জিয়া দুবার, শেখ হাসিনা 3-4 বার, যাই হোক। ফলে আমরা এদেরকে এটা ভালো না, এটা ব্রাইট ইয়াং লোক, এই বয়সের ছেলেরা অসাধারণ সব আবিষ্কার করছে সায়েন্স এর টেকনোলজি থেকে। আমরা ফ্রেশ আইডিয়াস নিয়ে তারা যাবে। এটা আরেকটা কথা আমাকে এখানে উল্লেখ করা উচিত, এই তত্ত্বাবধায়ক সরকার যে উপদেষ্টা মানে মন্ত্রী, এখানে উপদেষ্টা, এই উপদেষ্টাদের ছাড়াও দুইজন উপদেষ্টা প্রত্যেক মন্ত্রণালয়ে আন্দোলনকারী ছাত্রদের সমন্বয়কারী থাকবে, মানে প্রত্যেক মন্ত্রণালয়। এইটা আরেকটা ব্যাপার, কারণ এই যে আমাদের মানে প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রী, তিনি 27টি দপ্তর নিজের কাছে রেখেছেন। এই স্টুডেন্ট আপনার শো শুরু করার আগে আমি আপনার মাননীয় প্রফেসরের সাথে আলাপ করছিলাম এটা, যে এখন সেখানে 27টি দপ্তর তিনি পরিচালনা করতে পারবেন। তো ফলে ওটা আমলারা চালাবে, আমলাতন্ত্র এমন হয়ে গেছে দিনের পর দিন বাড়তে বাড়তে আমলারা চালাবে। আচ্ছা, ডক্টর ইউনূসের বয়স 84 বছর, একটু আগে বলছিলেন কত বছরের হতে পারে। আমি ব্যক্তিগত মনে করি বছর 2 তাকে মিনিমাম টাইম দেওয়া উচিত এই সরকারকে। বছর 2 পরে ওনার বয়স 86 হবে, কিন্তু উনি যদি না পারেন তখন আরেকজন প্রধান কাউকে নিযুক্ত করতে হবে। তো কিন্তু মিনিমাম 2 বছর দরকার। কারণ দেখুন, বাংলাদেশের ইতিহাসে একটা উল্লেখ করা উচিত, বেগম জিয়ার প্রথম আমল থেকে প্রথম আমল শেষে নির্বাচনে শেখ হাসিনা 96 সালে প্রধানমন্ত্রী, এই একটা 96 সালের সেই সরকার 2001 বা 2 সালে যে নির্বাচন করেছেন তখন বেগম জিয়ার দল বিএনপি উইন করে ক্ষমতা গেছে। এই দুইটি ছাড়া বাংলাদেশে কোনো একটা সরকার মানে স্বাভাবিকভাবে পরিবর্তন, দুঃখজনক পরিস্থিতির ভিতর দিয়ে আন্দোলনের মধ্য দিয়ে তাদের পরিবর্তন, এইটা একটা। আরেকটা হচ্ছে যে আমরা ডেমোক্রেসির কথা, এই দুই নেত্রী নিজ নিজ দলের মানে তাদের জন্মলগ্ন থেকেই বলা হয়, তারা যখন এসে ক্ষমতা হাল ধরেছেন দলে তখন থেকেই তারা ঠিক এইটা কোন ধরনের গণতন্ত্র। তারপরে এখন এই শেখ হাসিনা তো মানে শেখ হাসিনা তো এখন আর ক্ষমতার থেকে যতই তার ছেলে উল্টাপাল্টা কথা বলুন তিনি আর ক্ষমতার কেন্দ্রে ফিরে আসবেন, এইটা এক ধরনের বোকার স্বর্গে যারা বাস করে তার ধারণা। যাক, যদি আসেন সেটা দেখা যাবে। আপাতত এখন বেগম জিয়ার অনুপস্থিতিতে অ্যাক্টিং চেয়ারম্যান করে দেওয়া হচ্ছে তার পুত্র। কোন কি বলে এটা ডেমোক্রেসি হলো? এর পরবর্তী নির্বাচনে সম্ভবত আমার মানে যে কোনো লোক ধারণা করবে বিএনপি ক্ষমতায়, তো বিএনপি নিজেই গণতন্ত্র মানে করে না, আচরণটা তো গণতন্ত্র। আমি নিজে গণতন্ত্র প্র্যাকটিস করি না, আমি দেশবাসীকেও গণতন্ত্র উপাস করি। আমাদের দুঃখজনক ব্যাপার হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তুলে দেওয়াটা খারাপ হচ্ছে, কিন্তু সেটা কিভাবে কলুষিত হয়েছে? তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় একজন পার্টিকুলার বিচারপতি তত্ত্বাবধায়ক
তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করার জন্য বেগম জিয়া 2001 সালের নির্বাচনের আগে কি করলেন, ওই বিচারপতিদের বয়সের মেয়াদ বাড়িয়ে দিলেন, যেন রিটায়ার করা, উনি আরো একটু পর রিটায়ার করলে তিনি সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি। এই যে জিনিসটাকে আমরা নিজেরাই কলুষিত করি। তারপরে আমাদের দেশে যে হিংসার রাজনীতি, যেটা প্রফেসর বললেন, একবার শেখ হাসিনাকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল চট্টগ্রামে কোর্ট বিল্ডিং এর পাদদেশে, সেখানে ওই এরশাদ আমলে। এরপরে 21শে আগস্ট বেগম জিয়ার আমলে তার জন্য সবাই পুরো আওয়ামী লীগের নেতৃত্ব শেষ করে দেওয়ার জন্য হয়েছিল। এই ঘটনাগুলো আমাদের দেশে ঘটেছে, দুঃখজনকভাবে আমাদের ইতিহাস কলঙ্কিত হয়েছে। সেই জন্য প্রতিষ্ঠানগুলা দলীয়করণ হয়েছে। পুলিশ বলেন, অ্যাডমিনিস্ট্রেশন বলেন, জুডিশিয়ারি বলেন, ইউনিভার্সিটি টিচাররা এই পক্ষ ওই পক্ষ, অ্যাডভোকেটরা, লয়াররা, জাজরা, দুঃখজনক ভয়ঙ্কর অবস্থা হয়েছে। এই জন্য অন্তত 2 বছরে কিছুটা, মানে প্রায় ন্যূনতম মিনিমাম যদি এটাকে একটা অবস্থায় আনতে হয় তাহলে ন্যূনতম 2 বছর দরকার। আবার বেশি দিন অনির্বাচিত সরকার এটাও থাকে। আমি এই প্রসঙ্গে আসব। আমি আরেকটু তাহমিনা আক্তারের মতামত নিয়ে নেই যে আমাদের দুজন সম্মানিত উপদেষ্টা হয়েছেন, সমন্বয়ক যারা ছিলেন তাদের মধ্য থেকে আপনি বিষয়টিকে কিভাবে দেখছেন? আপনার বিশ্লেষণটা আমি একটু যুক্ত করতে চাই এই ক্ষেত্রে। আসলে তুমি তো জানো যে উন্নত দেশ, আমরা যদি ব্রিটেনের মতো দেশে দেখি, ফ্রান্সের মতো দেশে দেখি, কানাডার মতো দেশে দেখি 32 বছরের প্রধানমন্ত্রী দেশ পরিচালনা করছে। কিন্তু বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে দেখা গিয়েছিল যে প্রবীণ ব্যক্তি, বয়স্ক ব্যক্তি এ ধরনেরই পজিশন পেয়েছে। নতুন যারা, এটা আমাদের এই জেনারেশনকে বলা হচ্ছে যে জেন জেড জেনারেশন। সুতরাং আমাদের যে মনোভাব পরিবর্তন করতে হবে, এই মনোভাব পরিবর্তনের জায়গাটুকু আমি অনেকেই হয়তো এই যে আমরা দেখে আসছি দীর্ঘদিন, এটাকে মেনে নিতে হয়তো কষ্ট হচ্ছে। আমার কাছে মনে হচ্ছে যে হ্যাঁ, নতুনদের আসা দরকার। ছাত্র সমাজ এসেছে, তারা তো দেখিয়েছে আন্দোলন কিভাবে করতে হয় এবং সংযত। তাদের যে স্লোগান ছিল, ভাষা কিন্তু চেঞ্জ ছিল, ব্লকেট, বাংলা ব্লকেট, নট অবরোধ, ভাঙচুর। তারা কিন্তু গঠনমূলক ভাবে এবং তারা যে গানগুলো তৈরি করেছে, যে করেছে, সবকিছু কিন্তু দেশাত্মবোধের জায়গার থেকে সুন্দর করে সৃষ্টি করেছে। তাই ইয়াং জেনারেশনের চিন্তা ভাবনা, ওরা পারবে না বা করতে পারবে না, আমি আমার সন্তানকে মনে করি আসলে ওরা অনেক অ্যাডভান্স, অনেক চিন্তা ভাবনা করার জায়গা আছে। তবে আমি এটা মনে করি যে যারা এখনো ছাত্র, ওরা দায়িত্ব নিয়েছে সরকারের, হয়তো ওদের অভিজ্ঞতা নাই। আমি মনে করি যে প্র্যাকটিস অ্যান্ড টিয়ার মেক্স এ ম্যান পারফেক্ট। এই অনুশীলনের মধ্য দিয়ে অভিজ্ঞতা হবে এবং তাদেরকে একটু চিন্তা ভাবনা করে প্রবীণদের পরামর্শ নিয়ে চিন্তা খুব সুচিন্তিত ভাবে আগাতে হবে, যাতে এই ইয়াংরা ভবিষ্যতে নেতৃত্ব দিতে পারে। এই জায়গাটুকু তাদের দায়িত্বের উপর, তাদের ভূমিকার উপর কিন্তু জাতি তাকিয়ে আছে, বিশ্ব তাকিয়ে আছে যে কিরকম করে। আমি দুইজন উপদেষ্টাকেই তোমার মাধ্যমেই বলতে চাই যে আমরা অনেক চিন্তা ভাবনা করে এবং বড়দের পরামর্শ, জাতির প্রত্যাশা এবং উন্নয়ন, গণতান্ত্রিকতা, মানসিকতা, সামাজিক ন্যায় বিচার অথবা মানবিক মর্যাদাবোধ এবং আমাদের দেশের যে সামাজিক সমতার যে অভাবটুকু আছে সেই জায়গাটুকু চেঞ্জ করবে, যেটা জাতি সারা জীবন স্মরণ রাখতে পারে। হ্যাঁ, ইয়াংরাই পারে, আমরাও বাংলাদেশকে ঠিক করতে পারে। ওই জায়গাটুকু তাদেরকে আমি মনে করি যে অনেক সুচিন্তিত ভাবে তাদেরকে আগাতে হবে। যদি এখানে তারা ভুল করে কোনো পক্ষ, অথবা যেটা বলেছেন যে যারাই মানে আন্দোলন করে তারাই সরকারে যায় বা এরকম কি যে মনোভাব এসেছে, তাহলে সেই মনোভাবটাই কিন্তু আবার প্রতিষ্ঠিত হবে। এই কারণে আমরা একটু দেখি আমাদের ইয়াং জেনারেশন উপহার দেয়, দেখার সময়ের ব্যাপার আছে। তারপরে আমার মনে হয় সার্বিক মূল্যায়ন। তবে আমার মনে হয় যে তারা যে অল্প দিনের যে নেতৃত্ব দিয়েছে এই 1 মাসে, এই নেতৃত্ব যেটা দিয়েছে সেটা আমার কাছে মনে হয় যে একটা সুসংগঠিত যা
অন্য রাজনৈতিক দল দিতে পারে না। ভাই বলেছেন একটু আগে আমার সাংবাদিক ভাই যে অন্য রাজনৈতিক দল কিন্তু এই নেতৃত্বের জায়গাটুকু, সারা জাগানোর জায়গাটুকু, জনতাকে এক করার জায়গাটুকু করতে পারেনি। এরা তো নিরস্ত ছিল, এরা ঝাঁপিয়ে পড়েছে একে অপরের জন্য। এই ফিলিংসটা, এই অনুভূতিটা কিন্তু সৃষ্টি করতে পেরেছে। এই অনুভূতিটা যদি দেশের জন্য তারা যত দিন দায়িত্বে থাকেন, যে 2 বছর হোক অথবা অন্তর্বর্তীকালীন সরকার, একটা ইম্পর্টেন্ট কথা যেটা তুমি পরে আমাদের হয়তো বলতে চাচ্ছ যে এই সরকার কি করবে, কতদিন হওয়া উচিত, সেটা আমি পরে যাব। এই সময়কালে আমার কাছে মনে হয় যে নেতৃত্ব করার সুযোগ প্রবীণ এবং নবীন এই দুয়ের মেলবন্ধন হওয়া উচিত। প্রবীণদের কাছে নবীনরা শিখবে। ধন্যবাদ।